পরাধীন জাতি ভিক্ষা হিসাবে স্বাধীনতাকে লাভ করতে পারে না, শুধু আমরা দেখবো ভারতবর্ষেই সম্ভব হয়েছে। সুভাষ বসু 43-এ মিস্টার তুজোর সাহায্য নিয়ে তিনি বলেছেন যে আমি আমার যে আজাদ হিন্দ বাহিনী, এই বাহিনীর নেতৃত্বে আমি জাপানে অস্থায়ী আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করলাম। নিজেই এই আজাদ হিন্দ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হন সুভাষচন্দ্র বসু। অস্থায়ী আজাদ হিন্দ সরকারের পক্ষ থেকে সুভাষ বসু ঘোষণা করলেন যে এই সরকারের স্বীকৃতি আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে লাভ করব। ভারতীয় যে জাতীয় বাহিনী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এই জাতীয় বাহিনীর সর্বাধিনায়ক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই পদ তিনি গ্রহণ করলেন। নিজের হাতে যুদ্ধের ভার নিলেন, নিজের হাতে আভ্যন্তরীণ অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর, অস্থায়ী আজাদ হিন্দ সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং জাতীয় বাহিনীর সর্বাধিনায়ক তিনি হলেন। বিদেশ মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর দায়িত্ব তিনি নিজের হাতে দিলেন। আরো চারজন মন্ত্রীকে তিনি নিযুক্ত করলেন। শপথ নিলেন। কি শপথ নিলেন? আমি ঈশ্বরের কাছে শপথ নিচ্ছি, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি স্বাধীনতার জন্য লড়ে যাব। স্বাধীনতার জন্য শুধু অনশন করলে স্বাধীনতা পাওয়া যায় না। বড় বড় অনশন গান্ধীজি করেছেন। ভারতবাসী কি স্বাধীনতা পেয়েছে? গান্ধীজি ভারতবর্ষের আন্দোলনে যখন অত্যাচার নিপীড়ন নেমে এসেছে, আন্দোলনকারীরা ব্রিটিশ সরকারের পুলিশকে পুড়িয়ে মারলে গান্ধীজির মনে ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে। তাতে কি ব্রিটিশ সরকারের অত্যাচার ভারতবাসীর উপরে কমেছে? গান্ধী আরউইন চুক্তি করেছেন, তাতে কি সূর্য সেনের উপর অত্যাচার কমেছে? সূর্য সেনকে ফাঁসি দেওয়ার আগে তার 32খানা দাঁত হাতুড়ি মেরে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তুলে নিয়েছিল। এত অত্যাচার, সেই অত্যাচারের মধ্য দিয়ে ভারতবর্ষের বিপ্লবীরা সংগঠিত হয়েছে। আর ঠান্ডা ঘরে বসে থাকা কংগ্রেস নেতারা তারা স্বাধীনতার জন্য তারা শান্তিপূর্ণ সাংবিধানিক লড়াইয়ের কথা বলছেন। এটা কি সম্ভব? এটা সম্ভব না। এত নিষ্ঠুর সরকার, এত শক্তিশালী সরকার, তার বিরুদ্ধে আমার সেনাদের, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে লড়তে হবে। তিনি সারাদিন ব্যস্ততার মধ্যে, কাজের ব্যস্ততা, শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি রামকৃষ্ণ মিশনে যেতেন। স্বামীজির আদর্শ ছিল তার কাছে বড়। যিনি স্বামীজির আদর্শকে বড় করে দেখেছেন, তিনি কি ফ্যাসিবাদী